আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের গল্পের সপ্তম পর্বে। আজকে আমাদের সপ্তম গল্প। আজকে আপনাদের মাঝে আমাদের চট্টগ্রাম পটিয়া থেকে আমাদের ইমরান ভাই আমাদের সাথে উপস্থিত আছে। উনি ওনার গল্প নিয়ে আমাদের মাঝে আসছে, ওনার জীবনের গল্পগুলো, সকল গল্পগুলো শেয়ার করার জন্য। ঠিক প্রতিদিনের মতন আজকেও আমরা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। গল্প নিয়ে ইমরান ভাই, চট্টগ্রাম থেকে ইমরান ভাই, উনি তার সকল গল্পগুলো শেয়ার করবে। আমরা গত দুইটা পর্ব করতে পারিনি, গত দুদিন সমস্যার কারণে মিস হয়ে গিয়েছে। তো আজকে আমরা আমাদের জীবনে গল্প নিয়ে আসছে ইমরান ভাই চট্টগ্রাম থেকে। আপনারা সবাই সাথে থাকবেন। আর যারা আমাদের লাইভটি দেখছেন, সবাই আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যারা আছেন অবশ্যই সুস্থ আছেন। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ইমরান ভাইয়ের কাছে। ওনার জীবনের সকল গল্পগুলো আজকে আপনাদের মধ্যে আমরা শেয়ার করব। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো। আর আজকে আমাদের সাথে আরেকজন অবশ্যই মেহমান বলাই যায়, স্পেশাল গেস্ট আইয়ুব খান। উনিও আজকে আমাদের মাঝে আছে, উনিও থাকবে ফুল টাইম। ওনার থেকে কিছু জানতে চাইলে তাও জানতে পারবেন। আর উনি অবশ্যই আমাদের সাথে ফুল টাইম থাকবেন। ভালো কিছু আশা করতে পারেন আজকে আমাদের থেকে। অবশ্যই এনজয় হবে লাইভের গল্পের সাথে সাথে। আপনারা যারা আছেন সবাই শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা গল্প বলতে চান আমাদের মাঝে, আপনারা গল্প শেয়ার করতে পারেন। আমরা রাজ ওয়ার্ল্ড হিল ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিটি গল্প শেয়ার করি। আজকে প্রতিটি গল্প শেয়ার করি, এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিলে তাহলে আমাদের প্রতিটি লাইভ স্টোরি গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমরা সামনের দিকে যাই। ইমরান ভাই, তো আপনার পরিচয় পর্বটা একটু শেষ করুন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান। আমার বাড়ি হচ্ছে পটিয়া, চট্টগ্রাম। আমরা ফ্যামিলির দিক দিয়ে আমরা 3 ভাই 1 বোন। আমার বড় ভাই বাইরে থাকে, আর আমি আছি ছোটখাটো একটা ব্যবসা নিয়ে। আর আমার ছোট ভাই স্টাডি করে, প্লাস ছোট বোন আছে পড়ালেখার মধ্যে। আর আমার বাবা হচ্ছে এখন বর্তমানে কোনো কাজ করতেছে না, ঘরের মধ্যে আছে আল্লাহর রহমতে। এ হচ্ছে আমার পরিবার। আমার মা আর বাবা দুজনে আল্লাহর রহমতে জীবিত আছে। জি জি, আপনি আপনার ছোটবেলা থেকে শুরু করে আপনার শৈশব কেমন ছিল, বা তখন আপনি কেমন ছিলেন, ওই সংক্রান্ত কিছু বলুন। ছোটবেলা থেকে আসলে যতটুকু মনে আছে ততটুকু থেকে বলতেছি। ছোট কাল থেকে আমি ছিলাম, প্লাস একটু দুষ্ট টাইপের ছিলাম। পড়ালেখা করতে তেমন ভালো লাগতো না, জোর করে পড়ালেখা করাইতো। ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হচ্ছি। আপনি প্রথমে আমি মাদ্রাসা লাইনে পড়ছিলাম। হ্যালো, বুঝি নাই। জি জি, মাদ্রাসা লাইন থেকে পড়ালেখা করছেন? হ্যাঁ, ছোটবেলা থেকে প্রথমে মাদ্রাসায় দিয়েছিলাম। মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করতে 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 ক্লাস 4 পর্যন্ত উঠলাম। এরপরে মাদ্রাসা লাইন ছেড়ে স্কুলে আসছি। স্কুল থেকে ক্লাস 5-এ পিএসসি দিলাম। তখন মনে করেন আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, আপনি একটু আগে বলছেন যে মোটামুটি ছিল। যে ইমরান ভাই, আপনি একটু আগে বলছেন যে আপনি ছোটকালে অনেক বেশি দুষ্টামি করতেন। কেমন দুষ্টামি করতেন? দুষ্টামি বলতে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, মজা করতাম। ওরা কিছু একটা বললে হাসি মস্কারের মধ্যে ছিলাম, মানে একটু দুষ্ট টাইপের ছিলাম। যেমন ধরো কেউ একটা ভালোর দিকে করলে এটা আমি উল্টা করে দেখতাম যে এটা এভাবে করলে মনে হয় জিনিসটা একটু দুঃখ হবে, ওরকম। এটা কি একদম ছোটকাল থেকে মনে করেন একটু ফাইজলামের দিকে আসলাম। আর মানিকচুরিতে আমাদের সাথে ছিলাম, আপনারাও দেখতেন। কম বেশি আপনাদের সাথে মোটামুটি ছিলাম একটু মজার মধ্যে। তো ওখান থেকে স্কুল লাইফে আসলাম। স্কুল লাইফে এসে সবকিছু অবকালো
গোছাচ্ছিলাম আস্তে আস্তে। স্যারদের সাথে কথা হয়েছিল, তারা ইনফরমেশন দিচ্ছে কিভাবে কি করা যায়। তখন কিন্তু আমার ভাইয়া বিদেশি ছিল না, তখন উনি দেশে ছিল, উনিও পড়ালেখা করতো। তখন আমার আব্বা ছিল দেশের বাইরে। তারপর এই চলতেছে চলতেছে, হঠাৎ করে ক্লাস যখন 8 এ ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এই দেখেন, এটার এখনো দাগ অবস্থায় আছে, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে আমার হাতটা? বোঝা যাচ্ছে, বলেন। হ্যাঁ। তারপর ওখান থেকে আবার এই মেডিকেলে ছিলাম, এইগুলো নিয়ে অনেক কষ্টের মধ্যে, মনে করেন ক্লাসের থেকে একটু বেশি এই অসুস্থ, এই যে এটার মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে কোনো কষ্টের মধ্যে ছিলাম না, মোটামুটি স্বাবলম্বী ছিলাম, তেমন অসুবিধা ছিল না। আর জীবনের মধ্যে তেমন তেমন কিছু চাওয়ার ছিল না, বাট কিছু কিছু চাওয়ার ছিল, এগুলা বড় ভাই থেকে নিয়েছিলাম। বড় ভাই পূরণ করতে সব স্কুল জীবনে কষ্ট করে আমার থেকে পূরণ করতে হয়নি। আপনার স্কুল জীবনের স্বপ্নগুলো কেমন ছিল? যখন স্কুল জীবনের স্বপ্ন ছিল কিভাবে ক্লাসগুলো শেষ করব, কিভাবে ক্লাস শেষ করে সার্টিফিকেট নিব, এই চিন্তা ছিল। বাট পড়া নিয়ে মাথা ব্যথা ছিল না যে কিছু একটা করব, কোন একটা জব করব, বা এই পড়ালেখা নিয়ে আমার লাইফ করব, এরকম কোন একটা প্ল্যান ছিল না। একটু আগে আপনি বলছেন স্কুল থেকে আপনি অনেক বেশি দুষ্টুমি করছেন, এখন বলতেছেন যে আপনি স্কুল থেকে আপনার স্বপ্ন ছিল কিভাবে ক্লাস করব, কিভাবে সার্টিফিকেট নেব। তাহলে এই দুষ্টুমির ফাঁকেও কিভাবে চিন্তা করতেন যে আপনি একটা সার্টিফিকেট অর্জন করবেন বা ভালোভাবে ক্লাস করবেন? ওই যে ক্লাসটা শেষ না করলে তো পড়তে হবে, তো চিন্তা করছি ক্লাসটা শেষ করে যখন সার্টিফিকেটটা নিব, মোটামুটি একটু হালকা পাতলা টেনশন কমবে। সবচেয়ে বেশি মজা হয়েছিল যখন আমি ক্লাস 9-10 এ পড়ছিলাম, তখন বেশি মজা হয়েছিল। ক্লাস 9-10? তখন আমাদের যিনি প্রধান শিক্ষক ছিল, ওনাদের সাথে মানে আমরা একটা টিম ওয়ার্ক করছিলাম 5 জনে মিলে। টিম ওয়ার্কের মাধ্যমে স্যারের সাথে একটু ঘনিষ্ঠ করলাম আর কি, মানে যাতে একটু পাওয়ার পাই, কিছু একটা করতে পারি। আপনাকে নিয়ে আপনার মা বাবার শব্দগুলো কেমন ছিল? তারপর আমাকে নিয়ে আমাকে নিয়ে তেমন কোনো স্বপ্ন নাই। আমার স্বপ্ন হচ্ছে সব যেরকমই আছি, আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু সামনের দিকে চাই একটু মানে জীবনটাকে একটু চেঞ্জ করব, একটু একটু নিজেকে আলাদা করে দেখবো, সবার সাথে মিলেমিশে থাকবো, আর আইব ভাইয়ের সাথে একটু দুষ্টামি করবো। সেটা কি আপনার ভালো জবের মাধ্যমে নাকি বিজনেসের মাধ্যমে? হ্যাঁ, একটু কথা বলবো। আমি একটু জি, আয়ুব ভাই বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইমরান ভাই, আপনি যখন এসএসসি দিচ্ছেন, এই স্কুল জীবনে কি কোনো আপনার ফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড এরকম কোনো? গার্লফ্রেন্ড ছিল বলতে গার্লফ্রেন্ড ছিল না আমার, এমনি ফ্রেন্ড ছিল, অনেকগুলো ফ্রেন্ড ছিল, কিন্তু ছেলে ফ্রেন্ড বেশি ছিল, মেয়ে ফ্রেন্ড তেমন ছিল না। কারণ তখন একটু লাইক করতাম না বলতে তেমন এগুলা নিয়ে চিন্তাও ছিল না। বাট স্কুল জীবনে চিন্তা ছিল কিভাবে নেতাগিরি করবো, তাদের সাথে একটু বাইরে দিয়ে চলবো, ক্লাস কিভাবে ফাঁকি দিব, মানে ক্লাস ফাঁকি দেওয়ার মধ্যে একটু এক্সপার্ট ছিলাম আর কি, বুঝলেন? আজ ফাঁকি বলতে স্কুলে যাওয়া হতো না নাকি স্কুল থেকে পালিয়ে চলে আসতেন? হ্যালো ইমরান ভাই, ক্লাস কি স্কুলে কি যেতেন না নাকি স্কুলে গিয়ে তারপরে পালিয়ে চলে আসতেন? হ্যালো ইমরান ভাই শুনতে পাচ্ছেন?
হ্যালো তো আমাদের গুরু ভাই, রাসেল ইমরান ভাই ভাই ইমরান ভাই প্রিয় দর্শক, আসলে আমাদের যিনি গেস্ট আছে ওনার হয়তো একটু সমস্যার কারণে উনি লাইভ থেকে বের হয়ে গেছে, অবশ্যই এখন আবার চলে আসবে। আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিয়ে পাশে রাখবেন। আমাদের জীবনের গল্পগুলো যারা শুনছেন, আর আপনারা যারা আমাদের লাইভে এসে আপনাদের জীবনের গল্পগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে অবশ্যই আপনারা ইমরান ভাই আবার লগ ইন করে চলে আসেন। পারবেন। ইমরান ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। বলতেছিলাম আপনি স্কুল থাকতে অনেক ইমরান ভাই এক জায়গায় মোবাইলটা রাখতে দাও মোবাইলটা লড়লে কিন্তু নেটওয়ার্কেও প্রবলেম দেখা দিবে, আবার হচ্ছে যে আপনার হ্যাঁ এটাই স্থিরভাবে রাখলে ভালো। হ্যাঁ রাসেল ভাই প্রশ্ন হ্যাঁ করেন, ভাই আমার কিছু প্রশ্ন ভাই বলেন। জি ইমরান ভাই, আপনি যখন স্কুল থেকে মানে বেশি ক্লাস ফাঁকি দিতেন বলতেন, ওইটা কি আপনি স্কুলে যাওয়া হতো না নাকি স্কুল গিয়ে পালিয়ে চলে আসতেন ক্লাস ফাঁকি দিয়ে? ক্লাস ফাঁকি বলতে যেমন ধরেন আমাদের টিফিন আওয়ারের মধ্যে এই একটা ম্যাডাম ছিল, ওনার নাম হচ্ছে আপনার বৃষ্টি ম্যাডাম বলে। তো ওনার ক্লাসটা তেমন ভালো লাগতো না, ইংলিশ ক্লাস তো মানে তেমন মজা হইতো না। তো আমরা কি করতাম, টিফিন আওয়ারে যে বেরোতাম, বের হওয়ার পর ক্লাসটার মাঝে মধ্যে আসতাম। তো মাঝে মধ্যে আসলে ম্যাডাম তো রেগে মেগে ঢুকতে দেওয়া যাবে না, বেরে দাঁড়া থাকো, মানে এরকম। ম্যাডাম কি খুব ক্লাসে বেশি সুন্দর ছিল? হেড স্যারের কাছে গেছি, স্যার দেখে মোটামুটি। তো এই স্যারকে বলছে, স্যার দেখেন আমাদেরকে ম্যাডাম ঢুকতে দিচ্ছে না, এখন কি করা যায়? বলছে কোন ম্যাডাম? হচ্ছে বৃষ্টি ম্যাডাম। বলছে আরে ম্যাডামকে বলে ঢুকে যাও না। বলছি স্যার ঢুকাচ্ছে না। তারপর গেছে বৃষ্টি দি কিসে ওদেরকে ঢুকাচ্ছে না যে? বলছে এরকম এরকম ওরা টিফিন আওয়ারে অনেক লেট করে আসছে, প্লাস ওরা মানে অগুছালো, মানে ক্লাসে ঢুকলে ক্লাস মনোযোগী না এরকম এসে মানে আমাদের নামে রিপোর্ট দিছে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে রুমে ঢুকতে দিল। ক্লাসে বসলাম। ক্লাসে বসার পর ম্যাডাম কি করছে, মাথা গরম হয়ে গেছে, মানে ঢুকতে কেন দিচ্ছে। তারপর ম্যাডাম চলে গেছে অফিসে। চলে যাওয়ার পর তার সাথে জ্ঞান করছে, মানে বলছে না আপনি এটা কাজটা ভালো করেন না, ছেলেগুলো অনেক ফাঁকি পাচ্ছে, ওরা আসলে ক্লাস করার মতো ছেলে না। কোথাও ওদেরকে বুঝাইতে হবে, তোরা তো এখনো ছোট। ওরা কি ছোট, ওরা 9-10 পড়তেছে, ওরা ছোট। এমন কোন ঘটনা আছে কি আপনি অনেক বেশি মার খেয়েছেন একদিনে, যে কোনো একটা ভুলের জন্য আপনি স্কুলে? আচ্ছা আছে। যখন আমাদের একটা শিক্ষক স্যার ছিল, মানে এই স্যারটা হচ্ছে আপনার ব্যাদ লাগতো যে কোনটা জানেন, ওই যেটা মোটা টাইপের কতগুলো ব্যাদ ছিল ওইগুলো লাগতো। যখন পড়া পারতাম না, তখন যে সময় পড়া শিখে যায়নি ওই বেঞ্চে লাস্টে বসতাম একদম। লাস্টে বসে স্যার তো লাস্ট বেঞ্চ থেকে শুরু করতো, মাঝে মধ্যে কি করতাম লাস্ট বেঞ্চে বসতাম। বসার পরে এই স্যারে বলতে পড়া শিখতে হবে, স্যার শিখছি 5 মিনিট সময় দিতে হবে, তারপর বলতে হবে কোথাতে পড়ো। আর যারা শিখে নেই ওদেরকে মারিদর শেষ শুরু করতে। তারপর আমাকে বলতে এখন পড়া বলো। আর স্যার আর 2-1 জন আছে, ওদের থেকে নিয়ে নেন, তারপর আমি বলতেছি। মানে কোন রকম সময়টা পার করার চিন্তা করতাম। তারা বলতো আজকে ঘন্টা যদি শেষ হয়ে যায় তোমার থেকে পড়া নিয়ে যাবো। ওই সময় যখন পড়া পারি নাই, স্যার এরকম ইচ্ছা মতো মারছে আর কি। অনেক কষ্ট হয়েছিল। জি আয়ুব ভাই বলেন। আয়ুব ভাই নেটে ডিস্টার্ব, আয়ুব ভাই কিছু বলতে চেয়েছিল। আয়ুব ভাইয়ের কোনো কোয়েশন? হ্যাঁ ইমরান ভাই একটা কোয়েকশন আছে আপনার, এটা যদি বলেন। বলেন ভাইয়া। আসলে আমাদের আয়ুব ভাইয়ের এখানে নেট অনেক বেশি প্রবলেম। আসলে কোয়েশন করতে চাইছে, আসলে উনি আমার নেটে আটকে গেছে অলরেডি। উনি আবার
আবার ক্লিয়ার হলে অবশ্যই আপনাদেরকে কোয়েশ্চেনগুলো করবে ইমরান ভাইকে কিছু একটা। জয় ভাই বলেন। ইমরান ভাই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কি কোনো সময় স্কুলে কান্না করছেন আপনি? না, কান্না করি নাই। কারণ কান্না করি নাই যে তখন একটু বড় বড় টাইপের ছিলাম, কান্না করার মতো কোনো মোমেন্টও ছিল না। মায়ের খেলেও চুপ করে থাকতাম। একদিন আমার স্যার একটা মানে উনি যে আমাদের যখন করাচ্ছে আমি পিছনের বেঞ্চে বসে বসে ডিস্টার্ব করতে মানে দুষ্টাইম করতে। স্যার আর যখন চোখে বসছে, স্যার বসে বলো তো একটু আগে আমি কি বলছি। আমি স্যার একটু আগে কি বলছেন, আপনি যে আমাদের করাচ্ছেন আর কি? বলছে না হয় নাই। কি স্যার? বলছে ভাত দাও আগে। তারপর একটা কাঠের স্কেল ছিল, স্কেলটা দিয়ে স্কেল সব হয়ে গেছে একদম। অনেক কষ্ট হয়েছে তো, অনেক কষ্ট পাইছি তখন, মানে অনেক রাগ হয়েছে এতগুলা মেয়েদের ছেলেদের সামনে মারছে, এটা আর কি। আপনার কোন বেঞ্চ গুলো বেশি ফেভারিট ছিল, সামনের, মধ্যখানে না পিছনে? লাস্ট বেঞ্চ। লাস্ট বেঞ্চ। আমরা জানি সাধারণত লাস্ট বেঞ্চে যারা থাকে এখনকার টিচাররা বা যারা ক্লাস টিচার যারা আছেন লাস্ট থেকেই পড়াটা আগে ধরে, যেগুলো সাধারণত দেখি। তাহলে আপনি লাস্টে কেন বসতেন, লাস্টে না বসতেন? মানে একটু দুষ্টামি করার জন্য চান্স পাইতাম, মানে স্যারের চোখের সামনে একটু কম পড়তাম। লোকে লোকে দুষ্টামি করা যেত। মূলত স্যারের চোখে না পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। আপনার জীবনে এমন কি ঘটনা আছে যে আপনি অনেক বেশি মার খেয়েছেন, প্লাস অনেক বেশি কাউকে অনেক বেশি মারছেন, এরকম ঘটনা আছে? আছে একটা, মানে ক্লাসে যিনি গিয়েছিল ওর নাম কি, মানে যাকে দায়িত্ব দেয় যে তুমি ক্লাসে কেউ কথা বলতেছে কিনা দেখবা, ওদের নাম লিখবা, এন্ট্রি করবা। তো তখন রোল 1-2 যারা ছিল ওরা কি করছে, নাম লিখছে আমারটা। তারা কি করছে, আমাকে মারছে। মারার পরে তার যাওয়ার পর ওরে বলছে তুই নাম লেখছিস কেন? বলছে স্যারে বলছে না দায়িত্ব নাই, তুই পুরো স্যারে বলুক বা না বলুক তুই লিখবি কেন? তো আমার নাম জানো না, আমার নাম লেখা যাবে না। তারপর ওকে মারার পরে প্রবলেম, অতিরিক্ত problem। তারপর স্যারকে অভিযোগ করছে, স্যার আমি মারছে এরকম আর কি। তেমন মানে এত মার খাই নাই, মোটামুটি মার খাই। ক্লাস করতাম মাসের মধ্যে 5-6টা ক্লাস করতাম, 5-6 দিন আর কি। আপনি কি কখনো কোনো স্টুডেন্টকে বা আপনার বন্ধুকে বা কারোর সাথে ঝগড়া করে কাউকে মারছেন? ওরকম ওরকম হ্যাঁ, একজনকে মারছিলাম। মানে ও একটু ওই ডিস্টার্ব করছিল ক্লাসের মধ্যে। ডিস্টার্ব করার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, মানে আমার অনেক রাগ হচ্ছে, রাগ ওঠার পর ওকে মারছি। এখন মারার সময় একটা স্যারে দেখছে, স্যার এসে বলছে কিছু তোমাদের, ও স্যার এরকম এরকম, মানে ও আমাকে ইচ্ছা করে মারতেছে, মানে ও বলতেছে আমি ওকে ইচ্ছা করে মারছি। তখন স্যারে কিছু না শুনে মারছে। এরপর থেকে ছেলেটাকে আর ক্লাসে ঢুকতে দেওয়া হয় না। মানে ওরা পাইছে এরে মানে সাহায্য করতো। তখন মানে আমি একা ছিলাম না, আমার অনেক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডদের মাধ্যমে হয়েছে আর কি। আমি তো একাই করতে পারবো না। রুমে মারছিলেন তাকে? বাইরে বাইরে, স্কুলের মধ্যে না। আপনার অবশেষে এসএসসি কত সালে কমপ্লিট হয়? 2014 সালে এসএসসি কমপ্লিট, 2016 সালে এইচএসসি কমপ্লিট। কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছিল এসএসসির সময়। এইচএসসির সময় তখন মানে আমি যখন পড়ছিলাম তখন তো অনেক মানে অনেক কি বলে, অনেক জেলার ছাত্র ছিল, যেমন ধরেন নোয়াখালী, তারপর সিলেট, ফেনী, বরিশাল, মানে এরকম। আপনার স্কুলের নাম কি ছিল? স্কুলের নাম ছিল যে হালিমা রহমান উচ্চ বিদ্যালয়। আর কলেজ? শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যেটা মুরাদপুরে আছে। মুরাদপুরে আপনি কলেজে পড়ালেখা করছেন? ইডেন? ইন্টারে, হ্যাঁ। ইন্টারে। আপনার বাসা পটিয়া, আমরা জানি পটিয়া থেকে মুরাদপুরের দূরত্ব কতটুকু?
যে এখানে কিভাবে আপনি আসা যাওয়া করতেন বা কিভাবে লেখাপড়া সম্ভব হতো? আপনি এমনিতে একটু দুষ্ট স্বভাবের ছিলেন, ছোট থেকে অনেক বেশি দুষ্টামি করতেন, ওই হিসাবে আপনি মুরাদপুর থেকে গিয়ে পটিয়া থেকে কি মুরাদপুরে যাওয়া সম্ভব হইতো নাকি রাস্তা দিয়ে সময়টা কমপ্লিট করে দিতেন? না, কলেজের সময় ফাঁকিবাজি করতে পারি নাই। কলেজের সময় ভর্তি করে দেওয়ার সময় আমার বড় ভাই একটা ছিল, ওনাদের বাসা হচ্ছে সুগন্ধা, মানে মুরাদপুর থেকে ধরেন 10 মিনিটের পথ। তো ওখানে ছিলাম, ওখান থেকে পড়ালেখা করছি। তো ভর্তি করার সময় ভাইয়া বলছে আমার নাম্বারটা রাখেন, ও যেদিন কলেজে আসবে না ওই দিন আমাকে কল দিবে। তখন আর ফাঁকিবাজি করা যায়নি। ওই জন্য স্যারের ভয়ে বা ফ্যামিলির ভয়ে দুই জায়গা থেকে মায়ের খাওয়ার কপালে জুটবে, মানে ওই জন্য আপনি মানে টোটালি আর মিস দেওয়াটা সম্ভব হয় না। আর মিস তখন যাতে কলেজে উঠছেন অবশ্যই নিজের জ্ঞান অনেক ছিল, ওইটার উপরে ভিত্তি করে মানে একটু কমে ফাঁকি দিতেন। ওই কলেজ লাইফটা কেমন ছিল? কলেজ লাইফটা ভালো ছিল, প্লাস একটু প্রেশারের মধ্যে ছিলাম। তখন 2 বছরের মধ্যে আমার ইন্টার পরীক্ষা দিতে হবে। তো স্যাররা অনেক উৎসাহ দিত যে তোমরা কমপ্লিট করতে হবে, পড়তে হবে, না হলে এই যে তোমাদের সামনে ইন্টার পরীক্ষা ওটা একটু হার্ড হয়। তখন আমার ইন্টার পরীক্ষার সেন্টার পড়ছিল আপনার ইসলামী কলেজে সেন্টার পড়ছিল। তাতেই মানে পড়ালেখা মিস করতে পারিনি, পড়ালেখা করতেছি। ইন্টার কমপ্লিট করার পরে তখন আমার এই ডিগ্রিতে ভর্তি হই যে আমার গভর্নমেন্ট সিটি কলেজে, তাও আবার নিউ মার্কেট। আপনি যখন কলেজে পড়তেন তখন তো আপনি ফাঁকি দিতে পারতেন না, যে কোনো সমস্যার কারণে স্কুল থাকতে ফাঁকি দিতেন, তাহলে কি আপনার কি কলেজে ওঠার পরে তখন কি ফাঁকি দিতে মন চাইতো? না, তখন মন চাইতো না। কারণ তখন ছেলে যেগুলো ছিল তখন কার থেকে কে বেশি পড়ালেখা করবে এই চিন্তা নিয়ে থাকতো। কারণ তখন ওখানে আমাদের থেকে পার্টিসিপেট করতে হতো, ক্লাসের ডে আপ করতে হতো, তারপর চালক স্যারদের সামনে দাঁড়িয়ে ছেলেদেরকে বোঝাইতে হতো যেখানে একটা বিষয়। মানে তখন ফাঁকি দেওয়ার মতো সময় ছিল না, আমরা পড়ালেখা নিয়ে চেষ্টা করতাম। আপনার তখন আপনি বাসা থেকে কলেজে কিভাবে আসা যাওয়া করতেন? তখন মেবি হেঁটে যেতাম, কারণ 10 মিনিটের পথ। আস্তে আস্তে হেঁটে হেঁটে গান শুনতে শুনতে চলে আসতাম। কলেজে গেতাম, যাওয়ার পরে বসতাম। ওখানে বন্ধু ছিল, একটা ছিল আমার এই চক বাজারে, আর একজন ছিল রাস্তার মাথা, আরেকজন ছিল যে সিলেট। সিলেট থেকে দুজন স্টুডেন্ট আপনাদের সাথে ছিল? হ্যাঁ, সিলেট সিলেট নোয়াখালী, ওরা মানে প্রায় বন্ধুত্ব ছিল। সিলেট, নোয়াখালী, কক্সবাজার, তারপর বরিশালের ছিল। এত দূর থেকে এসে আপনাদের কলেজে পড়ালেখা করতে? ওরা কি ব্যাচেলর থাকতো? হ্যাঁ, ওরা এখানে হোস্টেলে থাকতো, হোস্টেলে থাকতো। তখন ওদের রুমে যেতাম, অনেক মজা হতো, আড্ডা দিতাম। যখন ওদের রুমে যাইতেন তখনকার অনুভূতিটা কেমন ছিল বা তখন কেমন এনজয় করতেন? তখন এনজয়টা হচ্ছে তখন আমাদের ক্লাস শেষে, তো তখন আমার হাতে সময় থাকতো, 1 ঘন্টা সময় থাকতো। তখন ওদের রুমে গিয়ে আড্ডা দিতাম। ওদের ছিল ঈদের গান হতো, সবাই মিলে গান করতাম। মনে করেন তখন মজাটা আলাদা, অনেক মজা ছিল। আপনি কি গান করতে ভালোবাসেন? গান শুনতে ভালোবাসি। গান গাইলে আমার গলাটা তেমন ভালো না, তো গান গাইতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। দর্শক তো আপনার থেকে গান আশা করতেছে। দর্শক নাকি অনেকে দেখছে আপনি ফেসবুকে গিটার নিয়ে চলেছেন, অবশ্যই আপনার গিটার আছে, তাহলে দর্শক আপনাদের থেকে একটা গান আশা করতে পারে। দুই লাইন বলতে পারেন? আসলে গান তো আমার পক্ষে গাওয়া সম্ভব না, কারণ এখন গানের মুড মানে গানের মুড নাই এখন। সম্ভবই না? সম্ভব না বলতে এখন মানে আমার গান করতে ইচ্ছা করতেছে না।
এখন ইচ্ছার বিরুদ্ধে যদি গান করি, গানটা সুন্দর হবে না। আচ্ছা, ওকে, সমস্যা নেই। অন্যদিন অবশ্যই আপনাকে আবার নিয়ে আসবো। আপনি অবশ্যই গিটার টিটার নিয়ে আসবেন। আপনি আমাদের দর্শকদেরকে অবশ্যই আপনি গান শোনাবেন, এটা আপনাদের থেকে আশাবাদী। আপনার থেকে আশাবাদী। তো ইমরান ভাই, অবশেষে আপনার ইন্টার কত সালে কমপ্লিট? 2016 সালে ইন্টার কমপ্লিট হয়েছে। ইন্টার পরীক্ষা যখন দেন, তারপর ইন্টারের পর ইন্টার পরীক্ষা যখন দেন তখন আপনার স্বপ্নগুলো কেমন ছিল, যে আপনি ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন, এমন কোনো স্বপ্ন ছিল, বা আপনি নাকি জবের দিকে ঝুঁকে গেছেন? না, ইন্টার পরীক্ষা একটু হার্ডলি ছিল বলতে, ইন্টার পরীক্ষার কারণ দুইটা বিষয় একসাথে দিতে হয়, তখন মানে সিরিয়াস অনেক, মানে যে কিভাবে ভালো রেজাল্ট করবো, না হলে একটা ভালো কলেজে চান্স পাবো না বা একটা ভার্সিটিতে চান্স পাবো না, তখন মানে সিরিয়াসলি পড়ছিলাম। আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করছি না, মোটামুটি ভালো রেজাল্ট হচ্ছে। তখন আস্তে আস্তে জবের দিকে যাই, ইন্টার পরীক্ষা দেওয়ার পর ডিগ্রিতে ভর্তি হওয়ার পর জব করি। কিসের জব নেন আপনি? সর্বপ্রথম জীবনে প্রথমে আমার একটা আঙ্কেলের দোকান ছিল, আঙ্কেলের দোকানে বসতাম, আঙ্কেলের দোকানে বসে বসে এদিকে পড়ালেখা করতাম। আস্তে আস্তে এটা থেকে এনজিওর একটা চাকরির অফার আছে, মানে এনজিওতে? ওখানে সিভি এনজিওতে সিভি জমা দেওয়ার পরে আমার জয়েন্টটা হয়, পরীক্ষা দিলাম, পরীক্ষার পরে জয়েন্টটা হয়েছে। এখন ফার্স্ট জয়েন্ট দিছে আমার আপনাদের মানিকচুরিতে। তখন আমি মানিকচুরি চিনি না, আমি বলছি আল্লাহ, মানিকচুরিটা কোথায়, কোন জায়গায় দিছে আমাকে, আমি তো নিজেও চিনি না। মানে ম্যাডামকে লাস্ট বলছি, ম্যাডাম মানিকচুরিটা কোথায়, মানে আমি তো ওটা চিনতেছি না। তো ম্যাডাম বলছে এখানে জায়গাটা অনেক ভালো, ওখানে মানুষগুলো ভালো, তোমার টেনশন করতে হবে না, ওখানে মানুষগুলো অনেক আন্তরিক, এরকম। তখন বলছে ম্যাডাম যাবো কিভাবে, বলছে স্যাররা বলবে যাওয়ার জন্য, স্যাররা কিভাবে যেতে হবে, কিভাবে কোন গাড়িতে করে যাওয়া, মানে এইভাবে দেখাই দিবে। তখন মানিকচুরিতে গেছি, ওখানে ছিলাম। আসলে মানিকচুরির মানুষগুলো অনেক ভালো, আমার অনেক ভালো লাগছিল, ওখানে জব করে অনেক ভালো লাগছে। আর সাথে আপনাদের সাথে সময় কাটাইছি, সাহেব ভাইয়ের সাথে সময় কাটাইছিলাম, ইলিয়াস ভাই ছিল, মেহেদি ভাই ছিল, ডাক্তার ভাই ছিল। আসলে ওদের কথাগুলো বলার মতো না, অনেকগুলো হেল্প করছে আমাকে। ভাই, আমরা আমাদের দর্শকের একটা কোয়েশ্চেন নিচ্ছি। অনেকে বলতেছে যে আপনি মানিকছড়ি এসেছেন, খাগড়াছড়ি মানিকছড়িতে এসেছেন, তাহলে আপনার পটিয়া চট্টগ্রাম, তাহলে আপনার মানিকছড়ির সাথে আপনি যদি তুলনা করেন আপনার পটিয়ার সাথে, তাহলে এর ব্যবধানটা কি হয়ে দাঁড়ায়? ব্যবধান বলতে আসলে আমি যেহেতু পটিয়াতে থাকি, তাহলে আমার পটিয়াটা একটু বেশি বেটার ছিল, কিন্তু মানিকছড়িতে যখন ছিলাম তখন মানে পটিয়া থেকে আর একটু বেশি এনজয় করছি তখন ওখানে, কারণ ওখানে 2-1 দিনের মধ্যে অনেকগুলা ফ্রেন্ড হয়ে গেছে আমার, মানে অনেক আন্তরিক হয়ে গেছে সবাই, সময় দিতাম, ওদের সাথে ঘুরতাম। আমি এই একটা জায়গায় গেছিলাম, ওটা হচ্ছে আমার খাগড়াছড়িতে, ওই গোহা আছে না, গোহা আপনি তো ছিলেন, খাগড়াছড়ি জগহা। গোহাতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই গোহাটাতে মানে অনেক মজা হয়েছিল। তখন ওখানে একটু ভয় লাগছিল, বাট আপনারা সহসা আগের কারণে ভয়টা একটু কম লাগছিল। আসলে বন্ধুরা যারা আমাদের কথাগুলো শুনতেছেন, আপনারা যদি কোনো সময় খাগড়াছড়িতে যান, ওই গোহাতে একটু ঘুরে আসবেন, জন্নাতে যাবেন, ওই জায়গাগুলো আসলে অনেক সুন্দর। খাগড়াছড়ি মানিকছড়ি জায়গাগুলো অনেক সুন্দর, ওখানে পাহাড়ি এলাকা, মানে দেখলে মন ভরে যাবে ওখানে। জি ইমরান ভাই, আমরা নেক্সট এর দিকে চলে যাই। আমরা সময় দর্শক যারা আমাদেরকে দেখছেন, আজকে চট্টগ্রাম পটিয়া থেকে আমাদের ইমরান ভাই, উনি ওনার জীবনের গল্পগুলো নিয়ে আমাদের মাঝে এসেছেন। আপনারা যারা আমাদের লাইভে এসে গল্পগুলো, আমাদের লাইভে আপনাদের জীবনের গল্পগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা
আপনারা আমাদের মাঝে গল্পগুলো শেয়ার করে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনার জীবনের সম্পূর্ণ সকল বিষয়গুলো আমাদের সবাই জানবে। এটাতে অবশ্যই আপনার ভালো লাগতে পারে যে আমাদের আজকে ইমরান ভাই আসছে চট্টগ্রাম থেকে, উনি ওনার লাইভ গুলো শেয়ার করছে আমাদের মাঝে। আর যারা আমাদের লাইভটি দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল রাজ ওয়ার্ল্ড হিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ইমরান ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার বর্তমান লাইফ কেমন? বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমান লাইফে আমি একটা দোকান দিচ্ছি, আমার দোকানের নাম হচ্ছে লাইফস্টাইল। ওখানে লেডিস এন্ড জেন্টস কালেকশন আছে। আল্লাহর রহমতে দোকানে সময় দিই, বেশিরভাগ সময় এখন দোকানেই থাকি। মাঝে মধ্যে এর মাঝখানে পড়ালেখাও আছে আল্লাহর রহমতে। এই হচ্ছে আমার জীবন। আমরা একদম এখন কিছু শর্ট কোয়েশ্চেন করব। আমাদের ইমরান ভাইয়ের জীবনে কিছু স্বপ্ন নিয়ে কিছু কোয়েশ্চেন করব বা তার পছন্দ নিয়ে কিছু প্রশ্ন করব। আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনার কোয়েশ্চেনের আনসারটা অবশ্যই আমাদের ইমরান ভাই দিয়ে দেবে। ইমরান ভাই, আপনি আপনার দুজন প্রিয় মানুষের নাম বলেন। আমার দুজন প্রিয় মানুষ হচ্ছে আমার আম্মু আর আমার আব্বু। আপনি সুযোগ যদি পান তাহলে সর্বপ্রথম কোন দেশে যাওয়ার ইচ্ছা আপনার? আমি যদি সুযোগ পাই তাহলে সর্বপ্রথম যাবো আবুধাবিতে। ওখানে জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গাগুলা মানে দেখতে অনেক ভালো লাগে। বাট যাওয়ার একটা উদ্দেশ্য আছে, ওখানে যেহেতু ভাই আছে, ভাইয়ের মাধ্যমে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। আবুধাবিতে অবশ্যই আসলে একটা ভালো জায়গা বা উন্নত বিশ্ব, না বললেই নয়। যে আপনার স্বপ্নটা পূর্ণ হোক, আশাবাদী। আমরা নেক্সট কোয়েশ্চন দিকে চলে যাই। আপনি অবশ্যই খেলাধুলা পছন্দ করেন। আপনি কোন খেলা সবচেয়ে বেশি প্রিয়, ক্রিকেট না ফুটবল? খেলতে হলে ক্রিকেট খেলাই বেশি প্রিয়, আর দেখতে হলে ফুটবল খেলাই বেশি প্রিয়। আপনি আপনার যদি বাংলাদেশে আপনার এমন একটা সুযোগ হয় যে বাংলাদেশে যে কোনো একজন ক্রিকেটারের সাথে দেখা করবেন, তাহলে আপনি কার সাথে দেখা করবেন? যদি আল্লাহর মধ্যে সুযোগ হয় তাহলে তো আমি ইকবাল ভাইয়ের সাথে দেখা করবো, কারণ ওনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা। উনি আমাদের চিটাগাংয়ের ছেলে, বড় ভাই। তামিম ইকবাল ভাই তো অবশ্যই আপনাদের চট্টগ্রামের ছেলে। তাহলে আপনি চট্টগ্রাম আছেন, ওনার সাথে চাইলে আপনি দেখা করতে পারেন। তো আপনাদের চাইলে অন্যদেরকেও বলতে পারতেন যে একে দেখার ইচ্ছা বা ওকে দেখার ইচ্ছা। না, বলতে পারতাম, কিন্তু তামিম ভাইয়ের খেলাগুলো আসলে অনেক সুন্দর লাগে। বাঁহাতি ব্যাটসম্যান গুলো অনেক সুন্দর, ওই জন্য তামিম ভাইকে একটু বেশি ফলো করি। কিন্তু ক্যাপ্টেনের দিক দিয়ে মাস্টার ভাই সবচেয়ে সেরা। জি, আপনি ফুটবল বিশ্বে কোন দেশকে বেশি সাপোর্ট করেন? ব্রাজিল। কোন খেলোয়াড়? ব্রাজিলকে সাপোর্ট করি। এমনি ব্রাজিলের দিক দিয়ে নেইমারকে সাপোর্ট করি, প্লাস লিগের দিক দিয়ে হলে ক্রিস্টিয়ানো রোনালদো। আমরা নেক্সট কোয়েশ্চনের দিকে যাই। ইমরান ভাই, আপনি কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি কি খেতে পছন্দ করি, অনেক কিছু তো আছে, এখন কোনটা বলবো? যেটা বেস্ট একটা বলুন। বেটার হচ্ছে এমনি চকলেট কে দেখতে ভালো লাগে। হ্যালো ইমরান ভাই। হ্যাঁ, ডিভাইস শুনতেছি। হ্যাঁ ভাই, বলেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে দোকানটাকে একটু বড় করব, দোকান দিয়ে দোকানটাকে সুন্দর করব, নিজেকে এস্টাবলিশ করব ক্রিকেট
ওখান থেকে জমাবো, এটা আর কি। বেশি বড় প্ল্যান কিছু নাই আমার, মানে মোটামুটি চলতে পারলেই সবার সাথে মিলেমিশে থাকবো, এটা। আপনার কেমন বিয়ে ইচ্ছে, পালিয়ে বিয়ে করার নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? যেকোনো একটা আর কি। যেকোনো একটা। বর্তমানে আপনার গার্লফ্রেন্ড আছে? আছে। তাকে কি বিয়ে করবেন নাকি ওই সবার মতন করে শেষ? না, আসলে চেষ্টা করতেছি। আমার ফ্যামিলিতে সবাই জানে, আমরা সবাইকে বলছি, এখন সবগুলা বাদ বাকিগুলো আল্লাহর উপর। টার্গেট কত সাল আপনার বিয়ে টার্গেট? 3 অথবা 4। সম্মানিত দর্শক, যারা আমাদের লাইভটা দেখতেছেন, আমরা একদম সর্বশেষ পর্যায়ে চলে আসছি। যারা আপনাদের লাইভ স্টোরি আপনারা আমাদের মাঝে শেয়ার করতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের লাইভ স্টোরিটা অবশ্যই আমরা নেব। আপনারা অবশ্যই বলতে পারেন আপনাদের জীবনের গল্পগুলো। আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমরা আপনাদেরকে ভালো গল্প উপহার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল রাজ ওয়ার্ল্ড হিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আপনাদের গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা একদম শেষ পর্যায়ে আছি। ইমরান ভাই থেকে আমরা একটা কোয়েশন নেওয়ার পরে আমরা আমাদের লাইভটা আজকে শেষ করে দেবো। কালকে আমরা আমাদের আবার নতুন একজনকে নিয়ে তার জীবনের গল্পগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ইমরান ভাই, আমাদের লাইফে এসে আপনার জীবনটাকে শেয়ার করার পরে আপনার এখন কেমন মনে হচ্ছে? আমার জীবনের, আমার লাইফে যা বলছি এখানে একটাও মিথ্যা কথা না, আসলে সব সত্যি কথা। আর আমাদের ইউটিউবের এই লাইভে এসে আসলে আমার অনেক ভালো লাগছে। নিজেকে অনেক মানে নিজেকে অনেক হালকা করতে পারছি, অনেক কিছু বলতে পারছি, আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। প্লাস মানে অন্যরকম লাগতেছে আজকে, একটু অনেকটাই ভালো লাগতেছে আপনাদের লাইভে এসে। এই চ্যানেলটা আসলে অনেক ভালো একটা চ্যানেল, মানুষের জীবনের সবকিছু বলার মতো একটা চ্যানেল, সবকিছু শোনার মতো একটা চ্যানেল, সবকিছু শেয়ার করার মতো একটা ভালো চ্যানেল। ধন্যবাদ ইমরান ভাই, আমাদের লাইফে এসে আপনার জীবনের গল্পগুলো শেয়ার করার জন্য, আপনার সকল অনুভূতি শেয়ার করার জন্য, আপনার স্বপ্নগুলো শেয়ার করার জন্য। আশা করি আপনার জীবনের গল্পগুলো শুনে অন্যরাও আশাবাদী হবে আমাদের লাইভে এসে তার জীবনের গল্পগুলো শেয়ার করতে। সম্মানিত দর্শক, যারা আমাদের লাইভটি দেখছেন, আমরা একদম এখন শেষ করে দেবো। আপনারা যারা দেখছেন তারা আমাদের সাথে নেক্সট ডে থাকার চেষ্টা করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমরান ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনিও ভালো থাকবেন।